বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ। প্রথমে জানিয়ে দিব, পারমাণবিক কার্যক্রম নিয়ে নতুন বার্তা দিল ইরান। হতবাক যুক্তরাষ্ট্র, ইসরায়েল। যুক্তরাষ্ট্রের হুঙ্কারে পারমাণবিক ইস্যুতে পাল্টা গর্জন দিল ইরান। এদিকে এবার ইসরায়েলকে তছনছ করতে সেনা পাঠাচ্ছে তুরস্ক। প্রস্তুত তুর্কি সেনা, যে কোনো সময় ইসরায়েলে হামলা। এরপর জানাবো, মার্কিন যুদ্ধ জাহাজে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। আরো জানাবো, বাস্টার বোমা প্রায় শেষ, ইরানি ক্ষেপণাস্ত্র স্মৃতি অক্ষত, টেনশনে আমেরিকার ঘুম হারাম। এবং সর্বশেষ জানিয়ে দিব, কে কাকে আগে ছুড়বে পারমাণবিক অস্ত্র। সবার আগে পারমাণবিক অস্ত্র ছুড়বে কোন দেশ? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। ইরান কি এবার পারমাণবিক ইস্যুকে ঘিরেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়বে? হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গর্জে উঠলেন কেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান? তাহলে কি পারমাণবিক কার্যক্রম নিয়ে নতুন কোনো বার্তা দিতে চলেছে ইরান? বহুদিন ধরেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প নিজ মুখেই বলেছেন যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসব। কিন্তু কিভাবে এই কাজ করবে মার্কিন প্রশাসন? তাহলে কি ইরানের বিরুদ্ধে আরেক দীর্ঘ যুদ্ধের ছক আঁকছে যুক্তরাষ্ট্র? প্রশ্ন হলো, ইরান এবার কোন রণকৌশল কাজে লাগাবে? সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান শুধুমাত্র এমন একটি যুক্তির উপর ভর করেই দেশটির বিরুদ্ধে সম্প্রতি যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই যুদ্ধের মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল ইহুদিবাদীরা। এমনকি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালিয়ে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে চুরি করারও ফাঁদ বানিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু ইরান জানে শত্রুর ষড়যন্ত্রকে ঠিক কিভাবে মোকাবিলা করতে হয়। তাই তো সাম্প্রতিক ওই যুদ্ধে ইহুদিবাদীরা ইরানের বিরুদ্ধে কোনো উদ্দেশ্যই হাসিল করতে পারেনি। তবে ইরানকে ঘিরে নতুন নতুন ষড়যন্ত্রের ছক আঁকতে সবসময় বিভোর থাকেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো সাময়িক যুদ্ধবিরতির মাঝেও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে কিভাবে হাতিয়ে নেওয়া যায় সে স্বপ্নই দেখছেন তিনি। তবে ট্রাম্পের সেই স্বপ্ন কি বাস্তবে রূপ নিতে পারবে? সম্প্রতি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক ধূলিকণা খুব শীঘ্রই উদ্ধার করা হবে। আমরা ইরানের সাথে মিলে দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোতে আধুনিক যন্ত্রপাতি দিয়ে খনন কাজ চালাবো। তারপর সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসব। যুক্তরাষ্ট্রের শাসকের এমন মন্তব্যের পরই পারমাণবিক ইস্যুতে নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ প্রসঙ্গে এক প্রকার কড়া স্বরেই তিনি বলেছেন, ট্রাম্প দাবি তোলেন যে ইরান পারমাণবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। কিন্তু কোন অপরাধে আমরা এই কর্মসূচি বন্ধ করব? একটি জাতিকে তাদের অধিকার থেকে এভাবে বঞ্চিত করার কোনো যৌক্তিকতা নেই যুক্তরাষ্ট্রের। 19 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি সম্প্রতি দাবি করেছেন যে ইরানের কাছে রয়েছে পর্যাপ্ত মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। যদিও এ বিষয়টিকে বরাবরই অস্বীকার করে আসছে তেহরান। কারণ ইরানের সদ্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়া অনুযায়ী দেশটি ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের সামরিক অস্ত্র তৈরিতে না যাওয়ার সংকল্প করেছে। তাহলে কি তুমুল যুদ্ধের পরও এখনো টিকে আছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের প্রথমার্ধেই রাফায়েল গ্রসি জানিয়েছিলেন যে ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে মজুদ আছে প্রায় 200 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম। তবে সেগুলোর মাঝে কিছু অংশকে গোপনে অন্যত্র সরিয়ে নিয়েছে তেহরান। তাই তো বিশ্লেষকদের দাবি, ইরানের পারমাণবিক কার্যক্রমকে কোনোভাবেই ধ্বংস করতে পারবে না ইহুদিবাদীরা, কারণ দেশটির এই কর্মসূচি জড়িয়ে আছে ইরানিদের মাঝেই। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা নিচ্ছে। কূটনৈতিক বাগযুদ্ধ ছাপিয়ে এখন ইসরায়েল ও তুরস্কের মধ্যে সরাসরি সামরিক মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ানের হুঁশিয়ারি এবং ইসরায়েলি পাল্টা অবস্থান পরিস্থিতিকে দ্রুত সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। কারাবাখ ও লিবিয়ার উদাহরণ টেনে এরদোয়ান ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে সামরিক হস্তক্ষেপেও যেতে পারে আঙ্কারা। জবাবে ইসরায়েলও কঠোর অবস্থান নিয়েছে, যা দুই দেশের সম্পর্ককে কার্যত শূন্যে নামিয়ে এনেছে। কূটনৈতিক সম্পর্ক প্রায় ভেঙেই পড়েছে। তুরস্ক ইসরায়েলের নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করছে। অন্যদিকে তুরস্কের বিরুদ্ধে হামাসকে সমর্থন দিয়ে আঞ্চলিক অস্থিরতা তৈরির অভিযোগ করছে ইসরায়েলও। সামরিক শক্তির হিসেবে গেলে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে তুরস্ক সংখ্যাগতভাবে এগিয়ে। বিশাল স্থলবাহিনী, আধুনিক ট্যাঙ্ক বহর এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর সক্ষমতা তুরস্ককে স্থলযুদ্ধে শক্ত অবস্থানে রাখে। তুর্কি বাহিনীর কাছে রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আলতাই এবং উন্নত লেপার্ড ট্যাঙ্ক। এই সমন্বয় তাদেরকে বৃহৎ আকারের স্থলযুদ্ধে ধারাবাহিক চাপ বজায় রাখার সুযোগ দেয়। অন্যদিকে ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ক প্রযুক্তিগতভাবে উন্নত হলেও সংখ্যায় তুলনামূলক কম। ফলে খোলা স্থলযুদ্ধে ইসরায়েলকে কৌশলগত নির্ভরতায় এগোতে হবে, সরাসরি সংখ্যার উপর নয়। তবে আকাশে পুরো চিত্র বদলে যায়। ইসরায়েল এখানে স্পষ্ট আধিপত্য ধরে রেখেছে। তাদের হাতে রয়েছে F-35 স্টেলথ যুদ্ধবিমান, যা রাডার এড়িয়ে আঘাত হানতে সক্ষম। এর সঙ্গে যুক্ত হয়েছে আয়রন ডোম এবং অ্যারো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে আকাশপথে ইসরায়েল কার্যত একটি বহুস্তর প্রতিরক্ষিত অঞ্চল তৈরি করতে পেরেছে। তুরস্কের বিমানবহর বড় হলেও প্রযুক্তিগতভাবে কিছুটা পিছিয়ে। তবে আঙ্কারা নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার কান এবং ইউরোপীয় প্ল্যাটফর্ম যুক্ত করে সেই ব্যবধান কমানোর চেষ্টা করছে। এই সমীকরণের নতুন ফ্যাক্টর হয়ে উঠেছে তুরস্কের ড্রোন সক্ষমতা। বাইরাক্তার টিভির দ্বিতীয় সংস্করণ ইতোমধ্যে একাধিক যুদ্ধে কার্যকারিতা দেখিয়েছে, আর নতুন তৃতীয় সংস্করণ আরও উন্নত। বিশেষজ্ঞদের মতে বিপুল সংখ্যক ড্রোন একসঙ্গে ব্যবহার করলে তা উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকেও চাপে ফেলতে পারে। ফলে ইসরায়েলের জন্য এটি একটি বাস্তব অপারেশনাল চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সমুদ্র সীমায় তুরস্কের অবস্থান আরও শক্তিশালী। ব্লু হোমল্যান্ড কৌশলের অধীনে তাদের নৌবাহিনী সাবমেরিন, ফ্রিগেট এবং আঞ্চলিক উপস্থিতির দিক থেকে উল্লেখযোগ্যভাবে বড়। ইসরায়েলের নৌবাহিনী তুলনামূলক ছোট এবং উন্নত উপকূলীয় নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামো রক্ষায় কেন্দ্রীভূত। ফলে উন্নত নৌ সংঘাতে তুরস্ক কৌশলগত সুবিধা পেতে পারে। তবে এই পুরো সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেরিয়েবল ইসরায়েলের অঘোষিত পারমাণবিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত সমর্থন। তুরস্ক ন্যাটো সদস্য হলেও যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীর। ফলে সংঘাত শুরু হলে তা দ্রুত বহুপাক্ষিক রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে এই ধরনের সংঘর্ষ কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা আঞ্চলিক জোট, বৈশ্বিক শক্তি এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে সরাসরি প্রভাবিত করবে। একদিকে তুরস্ক দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখতে পারে, অন্যদিকে ইসরায়েল শুরুতেই আঘাত ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে প্রতিপক্ষকে দুর্বল করার কৌশল নিতে পারে। ইসলামাবাদের মধ্যস্থতায় হওয়া আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময় শেষ হয়ে আসছে। এর মধ্যেই একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের হুমকির তোয়াক্কা না করে এবার ওমান সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান।
সোমবার সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এর আগে ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করে সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় মার্কিন নৌবাহিনী। এরপরই মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা চালায় তেহরান। তবে ইরানের এই ড্রোন হামলায় মার্কিন জাহাজে কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন সেনারা জাহাজ জব্দ করার পর ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ অপারেশনাল ইউনিট খাতাম আল আম্বিয়া এক হুঁশিয়ারি বার্তায় জানায়, জাহাজ জব্দ করা মূলত বিদ্যমান যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, এই উস্কানিমূলক আচরণের কঠোর জবাব দেওয়া হবে। টানা 40 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর গত 8 এপ্রিল 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছিল দুই পক্ষ, যার মেয়াদ আগামী 22 এপ্রিল শেষ হওয়ার কথা। যুদ্ধবিরতি শুরুর পর গত 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশ সংকট নিরসনে আলোচনায় বসেছিল। সেখানে টানা 21 ঘণ্টা আলোচনা হলেও দেশ দুটি কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। তবে আলোচনার পথ খোলা রাখতে রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি সোমবার তার প্রতিনিধিদের আবারও ইসলামাবাদে পাঠাবেন। কিন্তু একই সাথে তিনি হুমকি দিয়ে বলেন, ইরান যদি তাদের শর্ত অনুযায়ী চুক্তিতে না আসে তবে দেশটির সব বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ ব্রিজ ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্পের এই কঠোর হুমকির পর ওমান সাগরে জাহাজ জব্দের ঘটনায় আলোচনার সম্ভাবনা এখন ফিকে হয়ে গেছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো রোববার রাতে নিশ্চিত করেছে যে ইসলামাবাদে ইরান সরকারের কোনো প্রতিনিধি নতুন করে আলোচনার জন্য অংশ নেবেন না। ওমান সাগরে ড্রোন হামলার পর দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা নতুন করে দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং অত্যন্ত সুরক্ষিত সামরিক স্থাপনাগুলো নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যে প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছিল তা এখন চরমভাবে ভুল বলে প্রমাণিত হচ্ছে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের অভ্যন্তরীণ মূল্যায়নে স্বীকার করা হয়েছে যে ইরানের মাটির নিচে অবস্থিত এই ক্ষেপণাস্ত্র শহরগুলোতে বিমান হামলার মাধ্যমে যে পরিমাণ ধ্বংসযজ্ঞের দাবি করা হয়েছিল বাস্তবে তার অর্ধেকও অর্জিত হয়নি। জ্যেষ্ঠ নিরাপত্তা সম্পাদক ব্র্যান্ডন উইকার্টের এক বিশেষ বিশ্লেষণে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মার্কিন গোয়েন্দাদের এই স্বীকারোক্তি বর্তমান ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী দাবিগুলোকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্রশাসন থেকে আগে দাবি করা হয়েছিল যে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ভূগর্ভস্থ নেটওয়ার্ক সম্পূর্ণ ধ্বংস বা অকেজো করে দিয়েছে। এমনকি তারা দাবি করেছিল যে ইরানের আকাশসীমার ওপর এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে নতুন এই বিশ্লেষণ স্পষ্ট করে দিচ্ছে, ইরানের এই পাহাড়ি দুর্গগুলো গুড়িয়ে দেয়া আকাশপথে যতটা সহজ মনে করা হয়েছিল বাস্তবে ততটাই কঠিন। ইরানের ভৌগোলিক গঠন এই লড়াইয়ে তাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে কাজ করছে। দেশটি মূলত একটি প্রাকৃতিক দুর্গ যা চারপাশ থেকে বন্ধুর পর্বতমালা দ্বারা পরিবেষ্টিত। ইরানের সামরিক প্রকৌশলীরা কয়েক দশক ধরে এই পর্বতগুলোর অনেক গভীরে তাদের ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র ও মজুদাগার তৈরি করেছে। বিশেষ করে গ্রানাইট পাথরের পুরো স্তরের নিচে তৈরি এই ঘাঁটিগুলো আধুনিক বাংকার বাস্টার বোমার আঘাত সহ্য করার ক্ষমতা রাখে। ফলে মাটির গভীরে থাকা এই লক্ষ্যবস্তুগুলোতে কার্যকর আঘাত হানা হলে অবিশ্বাস্য নিখুঁত নিশানার প্রয়োজন হয়। মার্কিন বিমান বাহিনী এবং ইসরায়েলি বিমান বাহিনীর জন্য এই মিশনটি এখন এক বড় প্রযুক্তিগত ও সামরিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান আকাশ অভিযানে ব্যবহৃত বোমাগুলোর সক্ষমতা এই পাথরের স্তরের গভীরে পৌঁছানোর জন্য যথেষ্ট নয়। নাতানজ, ইস্পাহান এবং ফোর্ডোর মতো পরমাণু স্থাপনাগুলোতে গত বছর চালানো 12 দিনের যুদ্ধ চলাকালীন আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা GBU-57 ব্যবহার করেছিল। তা সত্ত্বেও এই বিশাল স্থাপনাগুলোর মৌলিক কোনো ক্ষতি করা সম্ভব হয়নি এবং 1 বছর পরই আবার সেগুলো সক্রিয় হওয়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো আমেরিকার কাছে এই ধরনের বিশেষায়িত বাংকার বাস্টার বোমার মজুদ এখন ফুরিয়ে আসার পথে। বোয়িংয়ের তৈরি 30,000 পাউন্ড ওজনের এই বোমাগুলো তৈরি করা যেমন ব্যয়বহুল তেমনি সময় সাপেক্ষ। বর্তমানে মার্কিন অস্ত্রাগারে খুব সামান্য পরিমাণে এই বোমা অবশিষ্ট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘাটতি পূরণের জন্য পেন্টাগন নতুন করে ক্রয়াদেশ দিলেও প্রতিরক্ষা শিল্প খাতের মন্থর গতির কারণে 2030 সালের আগে পর্যন্ত পর্যাপ্ত মজুদ গড়ে তোলা প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে। মজুদ সংকটের কারণে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী এখন বাধ্য হয়ে 2000 পাউন্ড ওজনের ছোট বোমাগুলো ব্যবহার করছে। এই বোমাগুলো দিয়ে ভূগর্ভস্থ টানেলের প্রবেশ পথ বা উপরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত করা সম্ভব হলেও মূল স্থাপনার তেমন কোনো ক্ষতি হচ্ছে না।
সামরিক বিশ্লেষকরা এই হামলাগুলোকে সুই ফোটানোর মতো সামান্য আঘাত হিসেবে বর্ণনা করেছেন। ইরানের বিস্তৃত ও আন্তঃসংযুক্ত টানেল ব্যবস্থার গভীরে থাকা মূল অপারেশনাল সেন্টারে এর কোনো প্রভাবই পড়ছে না। ইরানি বাহিনী এই হামলার প্রভাব মোকাবেলায় আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনার আশেপাশে তারা শক্তিশালী খনন ও মেরামত সরঞ্জাম মোতায়েন করে রেখেছে, যাতে হামলার পরপরই তারা ধ্বংসপ্রাপ্ত প্রবেশপথগুলো পুনরায় চালু করতে পারে। ফলে মার্কিন ও ইসরায়েলি হামলার কয়েক ঘন্টার মধ্যেই তারা পুনরায় তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম সচল করতে সক্ষম হচ্ছে। এতে প্রমাণিত হচ্ছে যে ইরানের যুদ্ধ সক্ষমতা খর্ব করার যে লক্ষ্য নিয়ে বিমান হামলা চালানো হয়েছিল তা কার্যত ব্যর্থ হয়েছে। পারমাণবিক আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। একের পর এক সংঘাতে সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে পরাশক্তিগুলো। এশিয়া, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ সবখানেই বাড়ছে উত্তেজনা। কিন্তু প্রশ্ন একটাই, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সবার আগে কে ব্যবহার করবে পারমাণবিক অস্ত্র? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। বিশ্ব রাজনীতির বর্তমান মানচিত্রে এক ধরনের চাপা অস্থিরতা কাজ করছে, যেন সবকিছুই ঠিকঠাক, কিন্তু ভেতরে ভেতরে জমছে বিস্ফোরণের উপাদান। পূর্ব ইউরোপে রাশিয়া ইউক্রেন সংঘাত, মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা, দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা, আর ইন্দো প্যাসিফিকে চীন যুক্তরাষ্ট্রের কৌশলগত টানাপোড়েন, সব মিলিয়ে বিশ্ব এখন এক উচ্চ ঝুঁকির ভারসাম্যে দাঁড়িয়ে। এই বাস্তবতা এখন একটাই প্রশ্ন, যদি বড় যুদ্ধ শুরু হয় তাহলে প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই আসে ডিটারেন্স বনাম এসকেলেশন বাস্তবতা। পারমাণবিক অস্ত্র মূলত ব্যবহারের জন্য নয়, বরং ব্যবহার ঠেকানোর জন্য। এই ধারণা দাঁড়িয়ে আছে মিউচুয়াল অ্যাসিউড ডিস্ট্রাকশনের ওপর, অর্থাৎ আগে কোনো হামলা চালালে পাল্টা হামলা নিশ্চিত, যা দুই পক্ষকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। তাই বড় শক্তিগুলো সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলে। কিন্তু সমস্যা হলো, এই ভারসাম্য পরিকল্পিত সিদ্ধান্তে ভাঙে না, ভাঙে চাপ, ভুল হিসাব কিংবা দ্রুত পরিবর্তনশীল যুদ্ধ পরিস্থিতিতে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। চীন এবং ভারত আনুষ্ঠানিকভাবে নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে, যদিও বাস্তব পরিস্থিতিতে এর ব্যতিক্রম হবে না, এটা নিশ্চিত করে বলাও যায় না। বিপরীতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, পাকিস্তান এবং অস্পষ্ট অবস্থানে থাকা ইসরায়েল, এরা প্রথম ব্যবহারের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি, অর্থাৎ অস্তিত্বের হুমকি মনে করলেই তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। তবে এই তালিকায় সবচেয়ে অনিশ্চিত ভেরিয়েবল অবস্থানে দাঁড়িয়ে আছে নর্থ কোরিয়া, যেখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত কেন্দ্রীভূত এবং কৌশলগত স্বচ্ছতা সীমিত। সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয় তখন যখন কোনো দেশ প্রচলিত যুদ্ধে পিছিয়ে পড়তে শুরু করে। রাশিয়া ইউক্রেন প্রেক্ষাপটে বারবার ইঙ্গিত দিয়েছে, রাষ্ট্রের অস্তিত্ব হুমকিতে পড়লে তারা পারমাণবিক অপশন বিবেচনা করতে পারে। দক্ষিণ এশিয়া পাকিস্তান দীর্ঘদিন ধরেই টেকটিক্যাল নিউক্লিয়ার ইউজ ধারণাকে তাদের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে রেখেছে, বিশেষ করে যদি ভারতের সঙ্গে বড় আকারের যুদ্ধ শুরু হয়। মধ্যপ্রাচ্যের সমীকরণ আরও জটিল। ইসরায়েল দীর্ঘদিন ধরে তাদের পারমাণবিক সক্ষমতা নিয়ে অস্পষ্ট অবস্থান বজায় রেখেছে, কিন্তু বিশ্লেষকদের ধারণা, রাষ্ট্রের অস্তিত্ব সংকটে পড়লে তারা প্রথম ব্যবহার করতেও দ্বিধা করবে না। অন্যদিকে ইরান বছরের পর বছর আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা ও হামলার পরও তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। যদি এই সক্ষমতা অর্জিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘাতই বহুগুণ বেশি বিপজ্জনক হয়ে উঠবে, কারণ তখন ডিটারেন্স ব্যালেন্স নতুনভাবে গড়ে উঠবে। কিন্তু সেই ব্যালেন্স কতটা স্থিতিশীল হবে তাও অনিশ্চিত। এদিকে নর্থ কোরিয়া একটি আলাদা ঝুঁকি তৈরি করে। দেশটি তাদের পারমাণবিক অস্ত্রকে সরাসরি রেজিম সার্ভাইভেলের সঙ্গে যুক্ত করে, অর্থাৎ তারা যদি মনে করে তাদের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার পথে, তাহলে আগাম আঘাত কিংবা সীমিত পারমাণবিক ব্যবহার দুটোই সম্ভাবনার মধ্যে পড়ে। একইভাবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাইওয়ান ইস্যুতে বড় কোনো সংঘাত তৈরি হলে তা দ্রুত সুপার পাওয়ার লেভেলে পৌঁছে যেতে পারে, যেখানে ভুল সিদ্ধান্তের মূল্য হবে বৈশ্বিক। সবশেষে সবচেয়ে অস্বস্তিকর বাস্তবতা হলো, পারমাণবিক যুদ্ধ সচেতন সিদ্ধান্তের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভুল থেকে, ভুল সিগন্যাল, ভুল ব্যাখ্যা বা কয়েক মিনিটের আতঙ্ক। এই সময়গুলোতে ইতিহাস সবচেয়ে বিপজ্জনক মোড় নিতে পারে। বড় শক্তিগুলোর কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা যতই শক্তিশালী হোক, মানবিক ভুল বা প্রযুক্তিগত ত্রুটির সম্ভাবনা কখনো পুরোপুরি শূন্য হয় না। তাই কে আগে ব্যবহার করবে, এই প্রশ্নের নির্দিষ্ট কোনো নাম নেই, কিন্তু একটি স্পষ্ট প্যাটার্ন আছে। যে দেশ সবচেয়ে বেশি কোণঠাসা হবে, যে প্রচলিত যুদ্ধে হারতে বসবে বা যে মনে করবে তার অস্তিত্বই ঝুঁকিতে, সেই দেশই প্রথম সেই সীমা অতিক্রম করতে পারে।
বর্তমান বিশ্ব সেই সীমার ঠিক নিচে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি সংঘাত, প্রতিটি সিদ্ধান্ত আর প্রতিটি ভুল ব্যাখ্যা পৃথিবীকে এক ধাপ করে নিয়ে যেতে পারে এমন এক বাস্তবতার দিকে যেখান থেকে ফেরার পথ আর থাকবে না।